তো শহীদুল জহিরের যে বিষয়টা আমরা ঠিক করেছি বা কিন্তু সবাই আমাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলেছে, শহীদুল জহিরের উপন্যাস জাদু ও বাস্তবতার দৈর্ঘ্য হচ্ছে। শহীদুল জহির সম্পর্কে একটা তকমা আছে যে শহীদুল জহির হচ্ছে বাংলাদেশের মালিক। এটা প্রথমেই উনি যখন মারা গেলেন ওর গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়া হলো বাঙালির যে এই যে হীনমন্য যে প্রবণতা, মানে স্কট বঙ্কিম, বাংলার স্কট হচ্ছে বঙ্কিম, শেরি হচ্ছে রবীন্দ্রনাথ, মিল্টন হচ্ছে মাইকেল মধুসূদন, এই যে একটা অথচ বঙ্কিমচন্দ্র যে উপন্যাস লিখছেন ওটা স্কটের বাপের লেখা সম্ভব ছিল না। মানে এত সাইকোলজিক্যাল উপন্যাস বঙ্কিমচন্দ্র পড়লে বোঝা যাবে যে বঙ্কিমচন্দ্র কত উঁচু মানের লেখক। রবীন্দ্রনাথ যে কবি, মানে হ্যাঁ শেরির পরের কবি নিঃসন্দেহে, কিন্তু রবীন্দ্রনাথ কবি হিসাবে যে জায়গায় উত্তীর্ণ হয়েছেন সেটা একদমই মানে এদের অনেক 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 সামনে। এবং রবীন্দ্রনাথের উপরে একজন কবিকেই আসলে পৃথিবীতে গণ্য করেন, তার নাম হচ্ছে জোয়ান ও ফ্রম গেটে, গেটে সোজা কথা ইংরেজি বলছি, জার্মান। তো আমাদের এই যে হীনমন্যর দশার একটা প্রতিফলন শহীদুল জহির ঘাড়ে পরে উনি হচ্ছেন বাংলাদেশের গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। শহীদুল জহির নিয়ে বলতে গেলে একটা বিশেষ স্মৃতি আমার মানে বলতে হয় যে একজন মানুষ যখন এই যে লেখা শুরু করলেন 80-র দশকে, আমার প্রথম বই বেরো 85 সালে, 74 সালে উনি ওনার একটা গল্প পারাপার নামের বইয়ে যেটা আছে ভালোবাসা, সেটা ওনার বিচিত্রতে ছাপা হয়েছে। শহীদুল জহিরের এই লেখাপড়ার মধ্যে মানে লেখা যে বইপত্র তার মধ্যে প্রথম আমার যে বইয়ের সঙ্গে পরিচয় হয় সেই বইটির নাম হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। তোমাদের মতো ছাত্র থাকার অবস্থায় তোমরা বোধহয় দ্বিতীয় বর্ষ বা প্রথম বর্ষ, কেউ কি তৃতীয় বা চতুর্থ বর্ষে আছো না? তুমি দ্বিতীয় বর্ষ, আমি হ্যাঁ তৃতীয় বর্ষ। আমি সম্ভবত 94 সাল, তো 94 সাল খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। আমি সেই বইগুলি আমি আজকে একটু দেখছিলাম মানে অনেকদিন পরে, যে শহীদুল জহিরের সেই অল্প কিছু কাজ, অথচ এই বইগুলি আমি সেই শুরুর দিকে, যেমন এই যে তার প্রথম বইটা মলাট করে গেলে প্রচুরটা দেখানো যেত, বারাবার প্রচুরটা অন্য জায়গায় আছে। এই বইটা কিনেছিলাম, দেখলাম যে একটা স্লিপও আছে সেই হ্যাঁ ইয়েটা, আমি এটা কয়েকটা কপি কিনেছিলাম, সম্ভব 10 টাকা করে দাম ছিল, 10 টাকা বইয়ের দাম। তখন এটার দাম ছিল মাত্র 12 টাকা। তো 10 টাকা ছাড়ে বইটা আমি 3টা কপি নিয়ে দুজনকে আবার উপহার দিয়েছিলাম। এটার নাম হচ্ছে পাড়া। তো শহীদুল জহির পারাপার, এখানে মাত্র 5টা গল্প, তারপর হচ্ছে দুর্ভিক্ষ মানুষ, ওখানে 7টা, আর হচ্ছে ডলু নদীর হাওয়া এবং অন্যান্য গল্প এখানে 8টা, তাহলে মোট 20টার মতো গল্প দিয়েছে। আর উপন্যাস ওনার হচ্ছে মাত্র জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল 3টা, মৃত্যুর পরে 1টা প্রকাশিত, তাহলে 4টা। তাহলে একজন মানুষ মাত্র 20টা গল্প লিখে এবং 4টা উপন্যাস, মানে শহীদুল জহিরের সারা জীবনের কাজ হচ্ছে এই হচ্ছে শহীদুল। তাহলে বহু লোক বস্তা বস্তা লিখেছে, কিন্তু তাদের সাহিত্যেও তাদের কোনো অবদান নাই, তারা আমাদেরকে দৃষ্টিও দিয়েছে। শহীদুল জহির তার এই উপন্যাসের ভিতর দিয়ে, গল্পের ভিতর দিয়ে আমাদেরকে একটা বিশেষ দৃষ্টি দিয়ে গেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই বাস্তবতাকে বোঝা, মানে বাস্তবতার সঙ্গে বোঝাপড়ার অনেক সূত্র দিয়ে গেছেন। সেটা শহীদুল জহির পড়লে পরে বোঝা যাবে, কারণ শহীদুল জহির সাহিত্য লিখেছেন, উনি তো মানে সূত্রবদ্ধ করে দেন। সাহিত্য পড়ার মধ্যে দিয়ে শহীদুল জহির যা আমাদেরকে উপলব্ধি করাতে চান সেটি তার সাহিত্য পড়ার মাধ্যমে বোঝা যায়। তো সেই জায়গা থেকে তার যে জীবদ্দশায় প্রকাশিত 3টা উপন্যাস, তার মধ্যে আমি বলবো প্রথমটা হচ্ছে একজন ব্যক্তি তার সাথে রাজনৈতিক বোঝাপড়াটা কেমন হবে সময়ের সাথে, এবং সেই সময়ের সাথে বিবর্তমান যে রাজনৈতিক মতাদর্শ, বিবর্তমান যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, তার সঙ্গে তার বোঝাপড়াটা কেমন, এবং এই বোঝাপড়া আদৌ কোনো বোঝাপড়ায় পরিণত হয় কিনা। কারণ আমরা প্রথমেই দেখছি যে স্যান্ডেলটা ছেড়ে যাচ্ছে, তাই না? শহীদুল জহিরের প্রথম উপন্যাস জীবন রাজনৈতিক বাস্তবতা 80 সালে উনি দিয়েছিলেন, সেটা প্রকাশিত হয় 85 সালে।
তো আমার কাছে একদম প্রথম এডিশনটা ছিল, এটা আমি আমার কবি ছোট ভাই ফেরদৌস মাহমুদকে দিয়ে দিয়েছি। 1985 সালে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ফট করেছিল। এদের পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায়। এটা আমি বলবো এই উপন্যাস শুধু না, শহীদের তাবৎ সাহিত্যকর্মের একটা অন্যতম কি পয়েন্ট, চাবি সূত্র। পরিস্থিতির সাথে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ছিঁড়ে যাচ্ছে। এটা বারবার আমাদের বোধ ছিঁড়ে যাচ্ছে, আমাদের বিবেচনা ছিঁড়ে যাচ্ছে। এই উপন্যাসটার মধ্যে ব্যক্তি তার পরিপার্শ্বের সাথে, তার পরিবেশের সাথে কেন খাপ খাচ্ছে না। কখনো সে মিসফিট, কখনো সে আনফিট। এই যে মিসফিট এবং আনফিট হচ্ছে কারণ উনি এর প্রেক্ষাপটে রাজনীতিকে রেখেছেন, যে রাজনীতি আসলে একটা ভুল দিকে ভুল পথে পরিচালিত হচ্ছে। ওনার বিষয়টা ছিল এমন যে এখানে একটা মারাত্মক কথাটা এখন খুঁজে পাইনি, আজকে একটু দেখছিলাম, বলছে সময়ের সঙ্গে সত্য বদলে যায়। ওই যে পার্টি বদলাচ্ছে, মতবাদ বদলাচ্ছে, কারণ কি কি ব্যাপার, আপনি এই পক্ষে আগে তো মুক্তিযুদ্ধের কথা বলতেন, এখন তো দেখি এদের সাথে তাল মেলাচ্ছে, ঘটনা কি? তখন উনি বলছে যে না, সময় অনুযায়ী সত্য বদলে যায়, আমাদেরকেও বদলাতে হবে। এখন ধরো আমি কালকে এই তোমাদের এখানে আসার উদ্দেশ্যে অনেক কিছু ভাবছিলাম, তার মধ্যে একটা জিনিস ছিল এরকম যে মানুষ আসলে কি কি বদলাতে পারে। আমি দেখলাম মানুষ তো সবই বদলাতে পারে, তার পেশা বদলাতে পারে, তার দেশ বদলাতে পারে, তার ধর্ম বদলাতে পারে, তার নাগরিকত্ব বদলাতে পারে, তার চেহারা পর্যন্ত বদলাতে পারে, তার চিন্তা বদলাতে পারে। মানে কি বদলাতে পারে না মানুষ? মানুষ সবই বদলাতে পারে। এখন আজকে একজন ছাত্র বলে যে স্যার ইয়ে বদলাতে পারে না, ডিএনএ বদলাতে পারে। ডিএনএ বদলানো তো অন্য জিনিস। হ্যাঁ, এখন আমি আমার হাড্ডি মাংস বদলাতে পারবো না, কিন্তু সামনের পৃথিবীতে এমনও হতে পারে যে তোমাকে তোমার মানে যারা থাকবে বেঁচে, এক একটা পার্টস নষ্ট হলে সেখানে নতুন করে আরেকটা পার্টস গাড়ির মতো রিপ্লেস করে বসিয়ে দিলাম, ক্লোন করে। তারপরে যে স্টেম সেল এই জায়গাটা করে আমি বসিয়ে দিলাম। তাহলে মানুষটা দেখা যাচ্ছে যে ওই যে একটা গ্রিক দর্শন ছিল যে একটা জাহাজ ওই পুরনো হয়ে গেলো, সেই জাহাজ আস্তে আস্তে সেই পার্টসগুলো ওই জাহাজটাই তৈরি হলো, জাহাজটা ওটাই আছে কিন্তু তার একটা জিনিসও নতুন নাই। কি জানি জাহাজ, হ্যাঁ খুব বিখ্যাত মিথ এটা, অমুকের জাহাজ। এই যে তোমার ইলিয়াডের যুদ্ধের পর এই জাহাজ যখন ফিরে আসে, খুবই চমৎপ্রদ এই ঘটনা, আমি মিথটা মনে পড়লো বলে বলছি। খুবই জাহাজ ওই কুমারের ইলিয়াডে আছে। তাহলে একটা জিনিস তার সমস্ত কিছু বদলানোর পরেও আগের মতোই আছে, কিন্তু তার একটা জিনিসও আগের নেই। জীবনের রাজনৈতিক বাস্তবতায় বা তার পরবর্তীকালের যে উপন্যাস আমরা দেখি, যে সেরাতে পূর্ণিমা ছিল, সেরাতে পূর্ণিমা ছিল আমি বলবো যে বাংলাদেশের গ্রাম জীবনের বা মানে গ্রামীণ জীবনের আরেক উপাখ্যান, যেখানে মানুষ আসলে যেটাকে বলে হত্যাকাণ্ড, তারপর হচ্ছে নানান রকমের নির্যাতনের শিকার হওয়ার পরে বা নানান রকমের উদ্ভট সব কাণ্ড সৃষ্টির পরে যে পরিস্থিতির মধ্যে থাকে, সেটা আসলে তার মানে এই যে সেরাতে পূর্ণিমা ছিল নামটার মধ্যে বোঝা যায়। মানে নামটা শুনলে মনে হবে যে নামটা খুব রোমান্টিক একটা বিষয়, কিন্তু পুরোপুরি একটা মানে আনরোমান্টিক একটা বিষয় সেদিনে করেছিল। তার মানে এখানেই না যে এখানে কোনো এই যে ভাবোচ্ছ্বাস বা যেটা রোমান্টিসিজম আমরা করি সেটা না। পরের উপন্যাস আমি বলবো যে মুখের দিকে দেখি, সেটা হচ্ছে নগরে মানুষের যে বলতে চায়, মানে একজন লোক গাড়ি চড়ে তৈরি হচ্ছে, ওর নাম হচ্ছে চাঁদনি। পরিবহনের আর হচ্ছে ইয়ে ছিল এদের পুত্র, এবং আরেকদিকে আছে মামুন। সে আবার একটা দ্বৈত জীবনযাপন করে, একদিকে সে মামুন, একদিকে সে খরগোশ। এবং শহীদুল ওই উপন্যাসটা একটু আলোচনা মনে হয়েছে। শহীদুল গোছানো উপন্যাস আসলে দ্বৈত, কিন্তু শহীদুল উপন্যাসের জায়গা থেকে দেখি জীবনের রাজনৈতিক বাস্তবতা এবং সেরাতে পূর্ণিমা ছিল, এই দুটো উনি আসলে সম্পূর্ণ করতে পেরেছিলেন। এবং মুখের দিকে দেখি এবং আবু ইব্রাহিমের মৃত্যু, আবু ইব্রাহিমের মৃত্যুটা আমার ধারণা উনি প্রথম দিকে একটা বড় গল্পের মতো লিখেছিলেন, যেটার নাম হচ্ছে উড়াল। এবং আমি ওনার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে উনি বলেছিলেন যে তিনি এই উড়াল এবং তার যে বিচিত্রায় যে গল্প ছাপা হলো, এই দুটোর মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করলেন। এবং উনি বলেছিলেন যে এই পদার্পণটা যে খুব হঠাৎ করে তা না, উনি ছোটবেলা থেকে লিখতেন, ওনার বাবা লিখতেন, ওনার বাবা সরকারি চাকরি করতেন, উনি হয়তো সরকারি উচ্চ পর্যায়ে সচিব ছিলেন।
কিন্তু শহীদুদ্দিনের অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শহীদুদ্দিনের পাশে যে কাজ করতো সেও জানতো না এই লোক শহীদুদ্দিন। এবং তিনি যেদিন পুরস্কার দিলেন একটা আজকের জগতের, ওনার যে ইমিডিয়েট বস ছিল উনি তো রেগে টেগে অস্থির। উনি তখন একটু মানে সিনিয়র, কিন্তু ধরেন যে সচিব তার আগের জন, তারপরের জন, তৃতীয় জন, সচিবের ভাবে 3 নম্বর জন, মাঝখানের জন যে উনি ওনাকে রীতিমতো বকাবকি করলেন যে তুমি লেখো, তুমি এটা তো কত বড় অন্যায় করেছো, তুমি জানো না তো, মানে সরকারকে কিছু জানো না, এরকম করে যে মানে ওই সরকারি কিছু প্রক্রিয়া পদ্ধতি আছে, লেখক যদি হ্যাঁ অবসরে রচনা করেছি না, অবসরে রচনা করেছি, কিন্তু আপনি কোথায় প্রকাশ করছেন এটা কোনোদিন জানান নাই, এটা আমরা জানি না, আপনি যে শহীদুল জহির এটাই তো আমরা জানি না। খুব বকাবকি করলেন। আর উনি খুবই ওই যে জি স্যার যা হয় আর কি, খুবই শহীদুল জহির কিন্তু খুবই মজার মানুষ ছিলেন, এবং ওই যে ভেতরে খুবই দুষ্ট একটা ব্যাপার ছিল, ওটা কোনো প্রকাশ করতেন না, খুবই মজা। জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি আর সেক্রেটারি, হ্যাঁ অ্যাডিশনাল সেক্রেটারি, আর উনি হচ্ছেন 3 নম্বর না, প্রথমে তো সচিব, মাঝখানে কি যুগ্ম সচিব, অ্যাডিশনাল, তারপর হচ্ছে যুগ্ম, উনি তখন বোধ হয় যুগ্ম বা তার আগে শহীদুল জহির যতদূর জানি জয়েন্ট অ্যাডিশনাল সেক্রেটারি থেকে শেষ জীবনে মৃত্যুর আগ অবধি কিছুকাল সময়ের জন্য সচিব হয়েছিল। হ্যাঁ, সচিব ওই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কি একটা, হ্যাঁ ওই সচিব হিসাবে কিছু সময়। তো যাই হোক, উনি এই দশা থেকে বেরোনোর মধ্যেই ওনাকে সচিব ফোন করছেন। সচিব ফোন করে তাকে জড়ায় টড়ায় ধরে মানে একদম মানে তুমি আমাদের গর্ব, তার আগের দিন তাকে বকাবকি করছে, আর সচিব তাকে একেবারে মাথায় তুলে নিয়েছে। মানে শহীদুল এরকম ছিল, শহীদুল জানেন যে উনি এরকম করবেন, সচিব তো তাকে অনেক উৎসাহ দিতেন। তো শহীদুল এরকম ব্যাপার ছিল। আপনি মানুষটা বিপক্ষিক ছিলেন, বিয়ে শাদী করেন নাই, বিয়ে শাদী না করার একটা মানে এই প্রসঙ্গগুলো বলি এই জন্য যে শহীদুল জহিরের প্রথম সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, এটা আমার একটা শ্লাঘার ব্যাপার, আমি এটা গর্ব করি না, কিন্তু এটা আমার একটা বিরল সৌভাগ্য যে প্রথমের পরে আর কিছু নেই। সুমনের একটা গান আছে তাই না, প্রথম স্কুলে যাবার দিন প্রথমবার ফের, এই প্রথম জিনিস আর কোনদিন ফিরে আসে না। সুতরাং প্রথম যে হয় বাঙালির মধ্যে একটা প্রথমবার একটা প্রবণতা আছে, ফার্স্ট বয়স মানে ফার্স্ট এই জন্য বাঙালি কোনোদিন মানে প্রথম হতে পারে না, সারাদিন পিছিয়ে থাকছে, সারাক্ষণ ফার্স্ট হতে চায়। তো শহীদুল জহিরের বিয়ে করা সম্ভব হয় না, এর কারণ আমি শুনেছি যে উনি ওনার মাকে এত বেশি ভালোবাসতেন যে মাকে বউ এসে কিছু বলবে বা বউয়ের সাথে মায়ের একটা মানে উনি তো মাকে যারা থাকবেন, কিন্তু বিয়ে করার পরে যদি বউ মায়ের সাথে কোনো একটা গন্ডগোল করে তাহলে একটা বিপদের মধ্যে আমার মনে করেছিল খুব মানে মজার কথা। আমি যেমন বললাম যে আপনি ভালোই করেছেন বিয়ে করেন না, পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ করে 2 ধরনের মানুষ, একজন হচ্ছে যারা নিঃসন্তান, আরেকজন হচ্ছে যারা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে উনি বললেন যে এটা আমি মানি। তেমন কেন? কারণ দেখেন পৃথিবীতে গুরুত্বপূর্ণ জিনিস যারা করেছেন তারা যদি নিঃসন্তান বা অবিবাহিত থাকেন সেটা হতে পারে, কিন্তু সেটা অনেক বেশি ভালো হয় যদি সঠিক সঙ্গ ওই ব্যক্তি পান। কিন্তু কথা হচ্ছে যে সঠিক সঙ্গ পাবেন কিনা এটা নিশ্চয়তা কে দিতে হবে। একজন মিজান ভাই একজন সঠিক সঙ্গ পাওয়া মানুষ, হ্যাঁ এটা আমাদের খুবই মানে ঈর্ষাও করতে পারে, কেউ মানে ইয়েও করতে পারে, দৃষ্টান্ত হিসেবে নিতে পারে। তো স্ত্রী বিষয়ে ওনার মতামত ছিল, উনি বলছেন যে আমি বললাম তো আপনি এই কথা বলছেন সঠিক সঙ্গের জায়গাটা বিয়ে তাহলে কেন করছেন? উনি বলছেন যে এটা আমি ঠিক বোঝাতে পারি না কোনো একভাবে যদি ব্যাখ্যা করা যায়। তিনি বলছেন এটা অদ্ভুত কথা যে বিয়ে করাটা হচ্ছে নিজের জন্য মানানসই কাপড় কেনার মতো ব্যাপার। তো আমি একটু আমি তখন বাচ্চা ছেলে তোমাদের মতো একদম মানে কেবল 2000 সাল তো 99 সালে আমরা কাজ করছি। এমন কিন্তু ধরেন আপনি নিউ মার্কেটে গেলেন, আপনার জন্য একটা মানানসই টেকসই কাপড় কিনতে, আপনি 9টাতে দোকান দেখলেন অনেক কাপড় এদিকে মানে থাকলেন 9 নম্বর দোকানে 10 নম্বর কাপড়টা কেন নিয়ে আপনার পছন্দ হয়ে আপনি কিনে নিয়ে আসলেন। পরে দেখলেন মানুষ কেউ বলছে মানাচ্ছে, কেউ বলছে মানাচ্ছে না, আবার দেখলেন যে ওই যে নিচের দিকে ফেসে গেছে, এবার ইন করে পড়তেছে, ভিতরে যে ফেসে গেছে উপরে আবার এটা গোপন করা হবে। তো বিয়ে করাটা খুব রিস্কি আর কি। হ্যাঁ তাই বললাম যে এটার সাথে কাপড় করে আমি বলতে বললাম তো আমি এটা মানে বুঝাতে পারবো না আপনাদের যে কেন আমি বিয়ে শাদী করি। এই আওয়াজগুলো হচ্ছিল ওনার জাদু বাস্তববাদ বা ওনার লেখালেখির ধরন নিয়ে কথা ছিল না। ওনার একটা অদ্ভুত ব্যাপার ছিল, উনি লাল কালিতে লিখতেন আর কালো কালিতে কারেকশন করতেন।
দেখো আমরা সাধারণত করি কি, আমরা লাল কালো কালিতে লিখি, লাল কালি দিয়ে সাধারণত প্রুফ দেখি। উনি লাল কালিতে লিখতেন যখন হাতে লিখতেন, আর এই কালো কালি দিয়ে ওটাকে শুদ্ধিকরণ দিয়ে কাজটা ওটা করতেন। আর পরবর্তীকালে উনি টাইপরাইটারে লিখেছেন ওনার ভাষ্য মতে। আমি যখন গিয়েছিলাম মোটামুটি আমাদেরই মতো আকৃতি, 4-5 হাজার যে গেঞ্জি আমরা মাদ্রাসায় করে না, ছেলের আব্বা গেঞ্জি, আব্বা গেঞ্জি বুঝতো, হ্যাঁ স্যান্ডো গেঞ্জি, মানে এই যে এটাই তো একটা সাদা গেঞ্জি, ওরকম পরা, খুবই সাধারণ। এবং অন্য জায়গাও দেখেছি উনি খুবই সাধারণ জীবনযাত্রা, লুঙ্গি পরা, একটা চেক লুঙ্গি আর হচ্ছে একটা সাদা আব্বা গেঞ্জি পরা, দরকার শুনলেন, খুবই মনে হলো যে একটু ইয়ে আর কি, আচ্ছা না, প্রথম দিকে একটু ডিফেন্সিভ, এবং একটা প্রবণতা থেকে একটু রক্ষণাত্মক, যে যার সাথে যে এলেন তার সাথে কী কথা হবে, আদৌ আলাপটা জমবে কিনা, এই ধরনের একটা জায়গা থেকে কিন্তু শরীরের সাথে খুব দ্রুত, মানে আমার ধারণা 5-10 মিনিটের মধ্যে ভীষণ রকম মানে সহজ হয়ে গেল। অনেক কথা বললেন। তা আমি যেহেতু জীবনের প্রথম সাক্ষাৎটা নিয়েছি, আমি একটা তালিকা করে নিয়েছিলাম কী কী, হ্যাঁ, কখন লিখতে শুরু করছেন, হ্যাঁ, কী দিয়ে লেখেন, কলম দিয়ে না, প্রথম বই কবে, কোন ছোটো বয়সে কোন বইটি সবচেয়ে স্মরণীয় পাঠ হিসাবে আছে, এরকম অনেক অনেক দৃষ্টান্ত প্রশ্ন উনি একটু দেখে দেখে বললেন যে হ্যাঁ এগুলো একটু দিতে পারবে, উত্তর দিলেন এবং ভালোই আমার সাথে সময়টা থাকলো। যে প্রসঙ্গটা আলাপে আসবে, আমরা যেহেতু শরীর বিভাগের বাস্তবতা, জাদু এবং বাস্তবতার দৈর্ঘ্যের কথা বলছি, সেই জায়গায় যদি নজর দিই, তখন উনি বলছেন যে জাদু বাস্তববাদ বিষয়টা আসলে উনি কাঠামো হিসেবে নিয়েছেন। এই জন্য কাঠামো হিসেবে নিয়েছেন যে উনি যখন লেখার জন্য একটা পদ্ধতি বা কিভাবে লেখাটাকে উপস্থাপন করবেন এটা বুঝে উঠতে পারছি না, যে আমি তো একটা জিনিস লিখতে চাই, কিন্তু এটা তো লিখলেই হবে না, এটাকে একটা মানে স্টাইল বা একটা মানে রচনা শৈলীর মধ্যে এটাকে আটিয়ে দিতে হবে। আচ্ছা না, যে আমি যদি 10টা কাপড় নেই তাহলে তো আমার একটা বড় ব্যাগ লাগবে, আর যদি ছোট কাপড় নেই, মানে অল্প কাপড় নেই, তাহলে ছোট ব্যাগে চলবে। এখন আমি যে অনুযায়ী একটা বিষয় একটা জিনিসের মধ্যে ভরে দিতে চাবো, আমার কাছে সেই অনুযায়ী একটা ভারসাম্যপূর্ণ জিনিস নিতে হবে। ওই জায়গা থেকে উনি খুঁজে বেড়াচ্ছিলেন। তখন অলস দিনের হাওয়া নামে একটা লেখা লিখতেন সৈয়দ মঞ্জুর ইসলাম। সেই লেখাটা পরবর্তীকালে নির্বাচিত অলস দিনের হাওয়া নিয়ে ওই বইটা বেরোয়া। তোমরা যদি পড়ো, সাহিত্যের অনেক বিশ্ব সাহিত্য, বিশেষ করে মানে আধুনিক সাহিত্যের অনেক বিষয় সৈয়দ মঞ্জুর ইসলামের ওই লেখাটা আছে। তো শহীদুজ্জামানের ভাষ্য হচ্ছে অলস দিনের হাওয়াতে মার্কেজ সম্পর্কে উনি পড়েন, এবং মার্কেজের এবং ল্যাটিন আমেরিকার এই যে জাদু বাস্তববাদী যে কৌশল, এই সম্পর্কে তিনি অবগত হন। তখন ওনার মনে হয় যে এটাই ওনার লেখার জন্য। এবং পরবর্তীকালে উনি যখন বিদেশে যান, তখন মার্কেস এবং ল্যাটিন আমেরিকার লেখকদের লেখা করে, বিশেষ করে মার্কেসকে পড়ে ওনার মনে হয়েছে যে উনি ওনার আরাধ্য শৈলীটা খুঁজে পেয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শহীদুজ্জামান সম্পর্কে সেটা শুরুতে বললাম যে ওনার গায়ে একটা তকমা মারা আছে। কি তকমা? বাংলাদেশের মাঠে। এটা খুবই ভুল তকমা। এবং শুধু তাই না, শহীদুজ্জামানকে আমরা যে জাদু বাস্তববাদী লেখক বলি, এটাও ঠিক না। শহীদুল জহির একান্তভাবে শহীদুল জহিরিও তিনি ওই অনুসরণ করতে গিয়ে একটা নিজের স্বর তৈরি করেছেন। শহীদুল জহিরের যে লেখার ধরন, মানে বলার যে ধরন, লেখাটাকে উপস্থাপনের যে ধরন, তার মধ্যে আমরা মার্কেজীয় একটা প্রবণতা পাই। যেমন আমার নিজের অভিজ্ঞতায়, আমরা যখন জিএচ হাবিবের প্রথম অনুবাদ বিশ্ব অন্ধকার 100 বছর এটা প্রকাশিত হয়, এটা যখন পড়তে গেলাম এবং শহীদুল জহিরও পড়ছি, তখন আমার মধ্যে এক ধরনের একটু মানে রাগ তৈরি হলো যে এটা তো মানে ইয়েই করেছে, মার্কেজের বয়ান ভঙ্গি আসলে শহীদুল জহির নিয়েছে। এখন শহীদুল জহির যেহেতু আগে প্রকাশিত হয়েছেন, আমার হাবিব ভাইকে জিজ্ঞেস করা নাই, ভাই ভাই আপনি কি শহীদুল জহিরের ধরনে কি মানে মার্কেজের বইটা অনুবাদ করলেন কিনা, নইলে এত মিল কেন? কারণ বাংলা স্প্যানিশ থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সুতরাং আমার একটা সন্দেহ আছে যে হাবিব ভাই শহীদুল জহিরের ধরনে আসলে ওই মার্কেজের লেখাটা অনুবাদ করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এটা মিলবে না, কিন্তু প্রবণতাটা আছে অনেক জায়গায়। মনে হবে সেরাতে পূর্ণিমা ছিল, বা মুখের দিকে দেখি, বা তার বেশ কিছু গল্প, ঠাকুরেদার তার, তারপরে গোলনদীর হাওয়ার বেশ কিছু গল্প, মনে হবে যে একদমই ওই মার্কেজের মানে ওই মার্কেজ যেভাবে লিখেছেন শহীদুল জহির এটাকে অনুসরণ করেছেন। বিষয়টা তা না। শহীদুল জহিরের মধ্যে আমরা দেখি যে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার, তুমি হয়তো বা
এবং একটা কালেকটিভ কণ্ঠ, যে আমরা দেখলাম, আমরা বললাম, আমাদের মনে হলো, আমরা ওই গ্রামে বা আমাদের এই মহল্লায় একটা লোক হঠাৎ করে এলো। এই যে একটা যৌথ দৃষ্টির জায়গা থেকে চরিত্রকে দেখা, যে আমাদের মফিজ মিয়া প্রতিদিন বিকালে অমুক হোটেলের সামনে দাঁড়ায়, তার ইচ্ছা হলো সে ওখান থেকে প্রতিদিন ডালপুরি খাবে, তাও খাবে 2.5টা। তা আরেকটা অর্ধেক খায় কেন? কারণ ওই ডালপুরিটা সে একটা পাখির জন্য নিয়ে যায়, ওইখানে সে ওই পাখিটা একটা বাসায় খাঁচার মধ্যে থাকে, খাঁচাটা বারান্দার কাছে থাকে, রাস্তার ঠিক পাশে। সে যাওয়ার সময় ওই পাখিটাকে খেয়াল করে, যে তখন বাসায় কেউ নাই, সে চুপচাপ ওই 3 নম্বর ডালপুরির যে অর্ধেকটা, এটা ওই পাখিটাকে খাওয়া। এটা হচ্ছে শহীদুল জহিরের স্টাইল। আমি বলবো, আমি তো তাৎক্ষণিক বানালাম, এটা একদম এখন বানালাম, যে এই যে পাখিটাকে সে খাওয়ায়। ভাবছি যে এটা নিয়ে একটা গল্প লিখে দিচ্ছি। এই যে পাখিটাকে যে খাওয়ায়, এবং পাখিটাকে খাওয়াতে খাওয়াতে তার মধ্যে এক ধরনের কাজ করে, হ্যাঁ, টেনশন কাজ করে। না জানি ওই ঘরের লোক এসে তাকে বকা দেয়, হ্যাঁ কেন পাখি খাওয়া হচ্ছে, আপনি কি কোথা থেকে এসেছেন, এই একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এসে পাখিটাকে খাওয়ায়। এভাবেই তার কিন্তু পাখিটাকে এই খাওয়ানোর পর তার একটা অদ্ভুত আনন্দ হয়। এই আনন্দ সে মনে হচ্ছে, এই আনন্দ নিয়ে সে মানে বাকি দিনটা, মানে রাত্রিটা তার দারুণ ঘুম হয়। পরের দিন আবার সে সারাদিনের কাজকর্ম করে, আবার ওই ডালপুরি নিয়ে, এইভাবে তার জীবন চলে। আমরা চতুর্থ মাত্রা নামে দেখি একটা জায়গায় দেখি যে ওই একটা গ্লাস রাখে, চতুর্থ মাত্রার মধ্যে গল্প, যেটা থেকে নুরুল আলম আতিক সিনেমা বানিয়েছে, চতুর্থ মাত্রা নামে বানিয়েছে। তো সিনেমাটা যখন দেখতে গেলাম, আমার পাশে যে বসেছিল জাহাঙ্গীরনগরের নৃবিজ্ঞানের নভেরা হোসেন, নভেরা দেখে বললো যে, তখনও নভেরা বোধ হয় শহীদুল জিয়ার ভাবে করেনি, তো নভেরা দেখে বললো যে পুরো হুমায়ুন আহমেদের মতো, হুমায়ুন আহমেদের মতো ঠাট্টা তামাশা, ছোট ছোট, মানে এই যে ফাজলামি, ছোট ছোট ফাজলামি ওর খুব পছন্দ হয়। মানে শহীদুল জিয়া কি এরকম সিনেমায় যেটা এনেছে, সেটা হচ্ছে অনেকটা হুমায়ুন আহমেদের ধরনের রসিকতা আছে না, সেই রকম রসিকতা হুমায়ুন আহমেদই আসলে করে। তো আতিক ভাই কেন ওইটা ওই শহীদুল জহিরের মধ্যে হুমায়ুন আহমেদি ও ব্যাপার আনলেন করার জন্য, দর্শককে আমোদিত করার জন্য, সেটা কে জানে। আমরা প্রসঙ্গে আবার ঠিক, শহীদুল জহির যখন এই যে মার্কেজের বই পড়লেন এবং তার জীবনের রাজনৈতিক বাস্তবতাকে সেভাবে উপস্থাপন করলেন, তাতে করে অনেকের মধ্যেই একটা ধারণা তৈরি হল যে শহীদুল জহির লাতিন আমেরিকার জাদু বাস্তববাদকে বাংলায় রূপান্তর করেছে। কিন্তু আমরা দেখুন, জীবনের রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটা পরিস্থিতিও নাই যেটা জাদু বাস্তববাদ। কারণ জাদু বাস্তববাদ যদি কেউ খেয়াল করে যে কীভাবে একটা পরিস্থিতিকে বর্ণনা করলে সেটা ম্যাজিক রিয়ালিস্ট হয়ে ওঠে, সেটা শহীদুল জহিরের একটা গল্পে আমার মনে হয় কিছুটা আছে, যে নয়নতারা আগারগাঁ কলোনিতে নয়নতারা কেন নেই, এই গল্পটার মধ্যে কিছুটা ম্যাজিক রিয়ালিস্ট ব্যাপার আছে। মুখের দিকেতে ওই যে খরগোশ পালা বা কিছু উদ্ভট আজব ব্যাপার আছে, কিন্তু ম্যাজিক রিয়ালিজম বলতে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বা ল্যাটিন আমেরিকার যারা আলেয়া কার্পেন্টিয়ার বা হুয়ান রুলফের যে বিখ্যাত বই পেদ্রো পাবলো বা মার্কেজ আলেয়া কার্পেন্টিয়ারের যে বই এই মর্তে রাজত্ব, এই জায়গাগুলির জায়গা থেকে যদি দেখা যায়, তাতে করে শহীদুল জহিরের লেখা আমার মতো জাদু বাস্তব পাবেন না। এবং এটা রাজু আল-আদবিদ, উনি ল্যাটিন আমেরিকার সাহিত্য নিয়ে কাজ করেন, তোমাদের পড়া আছে কিনা জানি না। রাজু আল-আদবিদের কাজের মধ্যে উনি যেহেতু স্প্যানিশ ভাষা পারেন, উনি এই জায়গাগুলোকে খুবই শনাক্ত করতে পারেন। উনি আমার এই লেখাটা পড়ে, মানে জীবনের রাজনৈতিক বাস্তবতার লেখাটা পড়ে উনি আমার সাথে একমত হয়েছিলেন যে শহীদুল জহিরের কোনো জাদু বাস্তববাদী নাই। এবং শহীদুল জহিরের মধ্যে যেটা আছে, সেটা আসলে শহীদুল জহির যে খুব চর্চা করে পেয়েছেন তা না, সেটা হচ্ছে নব উপন্যাসের ধারা। সেটা কি? সেটা হচ্ছে ফরাসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের পূর্ববর্তী যে উপন্যাস, সেই উপন্যাসের শৈলীতে আর উপন্যাস লিখতে চাইলেন না। যে এই যে স্ট্রিম অফ কনসাসনেস, বাস্তববাদ, তারপরে মানে কি বলে নানান রকম যে প্রবণতায় উপন্যাসগুলি লেখা হতো, সাইকোঅ্যানালিস্ট, এথিক্যাল উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, এই জায়গায় তারা যেতে চাইলেন না। তখন তারা এই নতুন উপন্যাস নামে একটা তত্ত্ব, তার মধ্যে নাতালি সরো, আলাদা দিয়ে, তারপরে হচ্ছে ওনার নাম হচ্ছে ক্লদ সিমো, আর হচ্ছে আলাদা দিয়ে ক্লদ সিমো,
নাতালি সরোদ, একজন নাম হচ্ছে মিশেল বুতো, এরকম 4-5 জন মিলে ওনারা এক ধরনের উপন্যাস শৈলীতে নজর দেন এবং এটার তত্ত্বটা দিয়েছিলেন হচ্ছে আলারব দিয়ে ফর এ নিউ নভেল। নব উপন্যাসের জন্য নামে আমাদের ভাই অনুবাদ করেছেন, যদিও অনুবাদটা একেবারেই পাঠ্য না, মানে পড়া যায় না, হচ্ছে ইংরেজিটা পড়া ভালো। সেই নব উপন্যাসের বিষয়টা ছিল যে মানুষের মন পড়া যায়, মানুষের পড়া যায় হচ্ছে মানুষ যা করে, মানুষ যা মানে কাজ করে, যা কথা বলে, যা আচরণ করে, সেই বিষয়টাকে সামনে আনে। ধরা যাক একটা হোস্টেলে ছেলে বা মেয়েরা আসলে কি করে সেটা যদি কেউ তাদের বাথরুমে যায় এবং ওই দেওয়াল লিখনগুলো পড়ে, বাথরুম অনেক সময় দেওয়াল লিখন লাগে অনেক রকম থাকে, ওই যেমন যে খেলারাম খেলে যাওয়া, আমি যে বিখ্যাত উপন্যাস সৈয়দ শামসুল হকের এই খেলারাম খেলে যাওয়া কথাটাই কিন্তু বাথরুমে লেখা, মনে পড়েছো নাকি? ওই যে টনসরি খেলারাম খেলে যাওয়া, ওটা কিন্তু বাথরুমে লেখা। যে সৈয়দ হকের বর্ণনা ছিল যে এই কথাটা লিখেছে সে জীবনকে খুব নিষ্ঠুরভাবে চেনে, জীবনকে খুব নিষ্ঠুরভাবে চেনে। তো নব উপন্যাসের ধারায় যারা কাজ করা শুরু করেন তারা বললেন ওই মনকে পড়া যায়, মন মনস্তত্ত্ব, এবং এটাকে সালাম দিয়ে দিতে। এটা কিন্তু কাফকা বলেছেন যে মনস্তত্ত্ব তোমাকে বিদায়। কিন্তু আমরা দেখি যে উপন্যাস লেখা হবে অথচ মানুষের মন, তার মনোজাগতিক ব্যাপারটা আসবে না, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরেও দেখি যে সমকালীন জীবনের যে পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি, তার রাজনীতি, তার পোস্টারগুলি, তার দেওয়াল লিখন, তার স্লোগান, তার পোশাক আশাক, তার খাবার দাবার, তার এই যে তোমাদের ভাষায় যেটা বলা ট্রেন্ড, চল, মানে হালচাল, ট্রেন্ড, ট্রেন্ড হালচাল বলি না, ট্রেন্ড, এই যে ধরনগুলি, এর মধ্যে দিয়ে আসলে মানুষ এবং তার কর্মকাণ্ডকে পাঠ করে। এই বাস্তবতার পাঠে ছিল শহীদুল জহির পাঠ, এবং তার মধ্যে তিনি আরেকটা কাজ করেন, খুব তুচ্ছ তুচ্ছ বিষয়কে, উনি ডাল পুরি খাওয়া, স্যান্ডেল ছিঁড়ে যাওয়া, তারপরে হচ্ছে ধরা যাক যে মানে একেবারে জীবনের যে যে জিনিসগুলো কেউ নজরে আনেন, একটা ডাল থেকে একটা পাথর ছিঁড়ল, হ্যাঁ, তারপর হয়তো বা একটা পাখির পালক ফু দিয়ে উড়িয়ে দিল, জানলার পাশে পালকটা পড়েছিল, এরকম খুব তুচ্ছ তুচ্ছ বিষয়ের মধ্যে দিয়ে শহীদুল জীবনকে দেখে। এই তুচ্ছ তুচ্ছ বিষয়গুলি বাংলাদেশের সাহিত্যে বা বাংলা ভাষার যে চর্চাটা আছে, এটা অনেক ক্ষেত্রে ঠিক উপেক্ষিত বলবো না, কিন্তু এটাকে কেউ মানে এইভাবে আনেন। এই জন্য শহীদুল জহির খুব অভিনব লেগেছে অনেকের কাছে। এই শহীদুল জহির এই যে ছোট ছোট বিষয়, তুচ্ছ তুচ্ছ বিষয়, হুমায়ুন আহমেদের মধ্যে আছে। হুমায়ুন আহমেদ সম্পর্কে আমাদের ফারুক আসিফ একটা চমৎকার লেখা লিখেছিলেন ওই প্রথম আলোতে, তুচ্ছ মানুষদের ঈশ্বর, এটা হচ্ছে গড অফ স্মল থিংস, এটা ওই অরুন্ধতী রায়ের উপন্যাস গড অফ স্মল থিংস, নামটা ওটা দেওয়া, কিন্তু হুমায়ুন আহমেদ কেন তুচ্ছ এবং ক্ষুদে মানুষের ঈশ্বর, যে অর্থে যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এদেরকে ছোট ছোট অনুভূতিগুলাকে, হুমায়ুন আহমেদের যেটা আসলে রোমান্স, শহীদুল জহিরের সেটা হচ্ছে বাস্তবতা। কথা বলছি তো কিছু, হুমায়ুন আহমেদের ওটা খুব মানে রোমান্টিক টাইপের, আর শহীদুল জহিরের রোমান্টিক, ওটা হচ্ছে রিয়েলিস্ট জায়গায়। মানে উপন্যাসিকরা দুই ধরনের হয়, একটা হচ্ছে ড্রামাটিক, নাটকীয়তা পছন্দ করেন, এবং রোমান্টিক, দুটা মিলে তাদের জগৎ। আর হচ্ছে এপিক এবং রিয়েলিস্ট। এপিক মহাকাব্যিক এবং বাস্তববাদী। এই মহাকাব্যিক ব্যাপারটা হচ্ছে মহাকাব্যিক, আমরা যারা সাহিত্য পড়ি তারা জানি যে মহাকাব্য কখনো ব্যক্তিগত কাহিনী থেকে লেখা যায় না। মহাকাব্য হচ্ছে একটা জাতীয় ব্যাপার, জাতীয় ইস্যু, এবং বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আসলে মহাকাব্য লেখা। মহাকাব্য কোনো ব্যক্তিগত বা খুবই তুচ্ছতার ছিল, মানে তুচ্ছ ক্ষুদ্র জিনিস লেখা। উপন্যাসের কাজ হচ্ছে এই যে তুচ্ছ বিষয় বা যেটা ব্যক্তিগত বিষয়, সেটাকে মহাকাব্যিক করে তুলেছে, সেটাকে এপিক্যাল করে তুলেছে। তো বাংলায় তো আসলে এপিক লেখার প্রবণতা বেশিরভাগ লেখক আসলে ধারণ করেন না বা এটাকে চালিয়ে নেন না। তারা প্রকাশকের চাপে বা নিজেরই মানে ক্লান্তি বলি বা মনে হয় যে এখানে ছেড়ে দিই, এরকম একটা জায়গা থেকে এপিক লেখাটা অল্প কিছু লোক আসলে মানে বাংলা ভাষায় এপিক্যাল মহাকাব্যিক উপন্যাস লিখেছেন। আমাদের ইলিয়াসও তো মোটামুটি 200-250 লিখেছে, কিন্তু 800-900 এরকম, হ্যাঁ, দেবেশ রায় বা অন্নদাশঙ্কর রায় আর কে। এখন তরুণ ওনাদের পরবর্তী প্রজন্মরা লিখছেন, কিন্তু ওটা খুব নতুন কিছু হচ্ছে না। ওই দেবেশ রায়, অন্নদাশঙ্কর রায়ের যে বিশাল বিশাল ক্রান্তিদর্শী, বা ওই যে আরেকটা উপন্যাস নাম হচ্ছে
অন্নদা শঙ্করের ক্রান্তিদর্শী আর তো এই যে উপন্যাস, তার যে বিশাল বিস্তৃতি, বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদুল জহিরের সেটা আবার করার সুযোগ ছিল না। তিনি যে সময়টা বেছে নিয়েছেন, যে ধরনের প্রবণতা বেছে নিয়েছেন, সেটা ল্যাটিন আমেরিকার গল্প কাঠামো, ল্যাটিন আমেরিকার বনান বুয়ন মানে বয়ান এবং বুনন এটাকে সামনে রেখে তিনি তুচ্ছ বিষয়গুলোকে বাস্তবতা, উনি তো ওইভাবে তাত্ত্বিকভাবে লেখেননি যে আমি একটা বাস্তববাদী উপন্যাস লিখবো, আমি একটা মাস্টার পিস লিখবো, এরকম প্রবণতা কিন্তু কেউ উপন্যাস গল্প লেখে না যে আমি এমন একটা লেখা লিখতে যাচ্ছি যেটা পৃথিবীতে টিকে থাকছে। এভাবে তো কেউ উপন্যাস লেখে না। দস্তাবেজকে উপন্যাস লিখতে বসতেন হচ্ছে যে টাকা নাই, ওই প্রকাশক টাকা দিয়েছে, নিজে সব জুয়া খেলে সব শেষ করে ফেলছে, প্রকাশক চাপ দিচ্ছে লেখা দেন কী করবে, আর লেখা এমনভাবে লিখতে হবে যেটা বাজারে চলে এবং পাবলিক এটাকে প্রচুর কেনে, তাতে করে প্রকাশকের টাকাটা উঠে আসবে, সেও বাঁচবে। ওই করে উনি বসেন হচ্ছে বাজারে উপন্যাস লিখতে, কিন্তু হয়ে যায় মাস্টারপিস। লিখতে বসেন একদম বাজারের জমজমাট কাহিনী লিখতে, কিন্তু ওই তার যা মনোবৃত্তি দস্তয়েভস্কির গণমানুষের আগ্রহটাকে ধরতে পেরে, হ্যাঁ মানে গণমানুষের আগ্রহ এবং নিজের যে এক ধরনের প্রবণতা, এই দুটো মিলে। শহীদুল জহির মেনন গ্রুপে রাজনীতি করতেন, মানে ছাত্র ইউনিয়ন, এবং ওই সময় ওনার ওই রাজনীতির মধ্যে ওনার এই শ্রমজীবী মানুষের এখন একদম মানে মার্কসিজম এটা প্রবণতা ছিল। পরবর্তীকালে উনি দেখেন যে জয় পরাজয়গুলো জীবনে আসলে খুব গুরুত্বপূর্ণ। জয় পরাজয় জীবনের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, জীবন যাপন করা, জীবন বেঁচে থাকা এবং বেঁচে থাকাটাকে বোঝা, বেঁচে থাকাটাকে চালিয়ে যাওয়া, তোমাদের ভাষায় বাংলা ভাষায় কন্টিনিউ। একটা মেয়ে আমাদের লিখছে যে স্যার এই অনুষ্ঠান এরকম আমরা কি এখানে কন্টিনিউ করবো, মানে কন্টিনিউটা তার দিতে হবে যে স্যার আপনাকে এখানে কাজটা করবো না পাশে ডুবে যাবে, কন্টিনিউটা অবশ্যই ইংরেজিতে দিতেছে, বাংলায় লেখেন, এটা সম্মান করেছে বাংলা ভাষাকে, বাংলা ভাষার ইংরেজিতেই সে। তো এই যে চালিয়ে যাওয়ার যে বিষয়টা, এই বেঁচে থাকা, তার মধ্যে জয় পরাজয় গুরুত্বপূর্ণ না, বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু বেঁচে থাকাটা কি শুধুই মানে আমি এই কৃষ্ণ উদর পরায়ণ বা এই যে পেটে ভাতে বেঁচে থাকবো, এটাই কি বেঁচে থাকার একমাত্র সার্থকতা? শহীদুল জহির আবার এরকম কোনো জিজ্ঞাসা ছিল না, কিন্তু খেয়াল করেছেন উনি যে আমরা বিশেষ করে জীবনের রাজনৈতিক বাস্তবতার ভিতরে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এবং মানুষের যে চিন্তা ভাবনার যে পরিবর্তন, সেটা তার কাছে খুবই বেখাপ্পা লেগেছে। একইভাবে বেখাপ্পা লেগেছে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই সেরাতে পূর্ণিমা কেন লিখেছেন? উনি বললেন যে ওই সময় খুব বিখ্যাত এলাকাটার নাম বলেছি নাদিরাবাদ বা কি একটা হত্যাকাণ্ড, আমাদের এই সাক্ষাৎকারের মধ্যে আছে। আচ্ছা দেখুন কথাবার্তা আছে, ওই হত্যাকাণ্ডে একটা পরিবারের সবাইকে হত্যা করে বস্তা ভরে লাশ করে দেওয়া, এটা ওনাকে ভীষণ রকমের, মানে একটা পরিবারের সবাইকে হত্যা করা হবে, এটা ওনাকে ভীষণভাবে তাড়িত করছে। আর ওই সময় উনি যে মন্ত্রণালয়ে কাজ করতেন সেখানে বদলি হয়ে আসলেন, আর ওনার নাম হচ্ছে কি জাফর, যে এরশাদের মন্ত্রী, কি জাফর না চিনি জাফর বলতে হবে, ওনাকে চিনি চুরি করতে হবে, মন্ত্রী কাজ হচ্ছে চিনি চুরি করা। ওনার নাম হচ্ছে কি জাফর, হ্যাঁ খুব বিখ্যাত মানে বামপন্থী নেতা ছিলেন। হ্যাঁ কাজী জাফর থ্যাংক ইউ। কি বলবো, হ্যাঁ মানে উনি ওই বামপন্থী, কিন্তু উনি এই যে পরবর্তীকালে এরশাদের ফাঁদে পড়ে, তো জহির ওনাকে বললেন যে স্যার আপনি তো, যেহেতু উনিও বামপন্থী ছিলেন, কোনো একটা সূত্রে আলাপ ছিল, তো বললেন যে স্যার এই যে আপনি এরকম একটা মানে আপনার যে পরিবর্তন হলো, এটাকে আপনি কি মনে করেন যে ইতিহাস কিভাবে করতে? তখন উনি এ ধরনের একটা কথা বলেছেন, আমার মনে বলছিলেন যে আসলে এটা এই ইতিহাসের কাছে আসলে উনি অপরাধী হয়ে থাকছেন, ইতিহাসের কাছে উনি অপরাধী হয়ে থাকলেন, কিন্তু ওনার কিন্তু কিছু করার নেই। ওনাকে ওনার জন্য, দলের জন্য, কিছু মানুষের জন্য এই ভূমিকাটাকে বেছে নিতে উনি নিরুপায়। এই যে মানুষের দুটো ঘটনা, একদিকে একজন সংগ্রামী মানুষ, তিনি এরশাদের মন্ত্রী হয়ে আসলেন, তার যে এরকম একটা বড় পরিবর্তন হলো, যে লোকটা হচ্ছে ওই যে বিদ্রোহ মানে লড়াই আপোষহীন, সেই লোকটা একদম পুরো আপোষ, হ্যাঁ সব উল্টে গেল। এই পরিস্থিতি এবং ওই হত্যাকাণ্ড, এই দুটো ওনাকে ভীষণভাবে শহীদুল জহিরের মতো তাড়িত করেছিল। ওই জায়গা থেকে উনি
সেরাতে পূর্ণিমা ছিল এই এলাকাটা দেখেন, এবং সেরাতে পূর্ণিমা ছিল নামে আমাদের একটা থিয়েটার গ্রুপ আশিনক, দেখেছো কিন্তু? হ্যাঁ, তুমি দেখেছো? সদস্য আচ্ছা, তুমি সদস্য আশিনক। কি নাম তোমার বাবা? অমিত। অমিত। নাটকের তো করতে তুমি কোন ব্যাচে? আমি জ্ঞান ছিল। ওরে বাবা, তুমি জ্ঞানের আজকে কি মনে করে তুমি এলে? বা না, আমি এদের সঙ্গে আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জ্ঞানের তো মানে তোমাদের দাদা আর কি। আমি ওই দিন আমাকে একজন বলছে যে আমার এক বান্ধবী ওই আফসানা বেগম হচ্ছে জাতীয় বন্ধু থেকে করেছে, আমরা ফোন করলে আমি বললাম যে 55 ব্যাচ আসছে ওদের প্রবেশিকা দেবো। 55 ব্যাচ এসছে, আমরা মরি না কেন, আমরা এখন বেঁচে আছি কেন? তাই আমি বললাম প্রথম ব্যাচের মাত্র একজন মারা গেছে জাহাঙ্গীরনগর, আমাদের নিজেদের জাহাঙ্গীরনগর আমাদের ব্যাচেরই বাংলা বিভাগের 3 জন মারা গেছেন, আমাদের 2 জন মারা গেছে, আমাদের 15 মারা গেছে। যে প্রসঙ্গে যাচ্ছে, এই যে বদলটা ঘটলো এবং ওই যে আশিনগর যারা থিয়েটার করছে, থিয়েটারে আমি আরেকটু বলেছিলাম, বা আমাদের সিডনি তামিরাবাদ সিডনি আমার খুবই ঘনিষ্ঠ ছোট ভাই, খুবই ঘনিষ্ঠ, তো সিডনিকে বলেছিলাম যে নাটকটা খুবই উপভোগ্য হয়েছে, কিন্তু নাটকটার মধ্যে আমরা শহীদুল জহিরের যে বার্তাটা, সেরাতে পূর্ণিমা ছিল, সেই বার্তাটা আসলে রাজনৈতিক বার্তাটা, হ্যাঁ রাজনৈতিক বার্তাটা, সেটা কথা যদিও খুব রাজনৈতিক বলতে তার মূল রাজনৈতিক উপন্যাস কিন্তু জীবন রাজনীতি। আমি বলেছি যে এটা ব্যক্তি এবং তার পরিস্থিতি সঙ্গে তার বোঝাপড়া, এটা ওটা হচ্ছে গ্রামীণ যে রাজনীতি, আরেকটা হচ্ছে শহরে মুখের দিকে দেখি, আরেকটা হচ্ছে আবই গ্রামের মৃত্যু আবার খুবই ব্যক্তিগত একটা জায়গা, যে একটা মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, এটা খুব জগতের জন্য কতখানি গুরুত্বপূর্ণ অথবা পুরোপুরি গুরুত্বহীন। এবং উনি ওই উপন্যাসের শুরুতেই এই যে উৎসর্গ পাতা একটা কথা লিখেছেন, চীনা এক দার্শনিকের উত্তর দিয়ে, কিছু কিছু মৃত্যু আছে পাহাড়ি থাই পাহাড়ের মতো ভারী, আর কিছু কিছু মৃত্যু আছে বালিহাঁসের পালকের মতো হালকা। এটা লিখেছেন, একটু ভেতরে আছে, ভেতরে ওই কথাটাও আছে যে আমরা এই যে বেঁচে থাকা এবং মরে যাওয়া, এটা কোনটা হালকা এবং কোনটা একদমই ভারী। বেঁচে থাকাটাকে ভারী করব নাকি মৃত্যুটাকে ভারী করব? মৃত্যুটা কখন ভারী হয় আর বেঁচে থাকাটা কখন হালকা হয়? বেঁচে থাকাটা তখনই হালকা হয় যখন আমরা প্রচুর কাজের মধ্যে থাকি। যেমন একটা গাড়ি যখন দ্রুতগামী যায় তখন গাড়ির ওজনটা কম থাকে। ফিজিক্সে তো আছে কিনা যে একটা ছুটন্ত জিনিসের ওজন বলে কম, তাই না? একটা জিনিস যখন দাঁড়িয়ে থাকে, যেমন মানুষ যখন মারা যায় তখন তার কিন্তু অনেক ওজন, কেন্দ্র অভিসারী বলের পরিমাণ কম থাকে। কি যেন একটা ব্যাপার আছে ফিজিক্সে, যে একটা জিনিস যখন ছুটে তখন তার ওটা ছুটন্ত অবস্থায় যদি ওজন করা হয় আর থামা অবস্থায় যদি ওজন করা হয় একটা পার্থক্য হবে। ফিজিক্স এগুলো পারে, ফিজিক্স কিন্তু খুব আমাদের পড়ার জিনিসের মধ্যে যেটা একটা আছে সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ছাত্রদেরই তো বলে 1 বছর ধরে মোটিভেট করতে হয় যে তোমরা হ্যাঁ তোমরা ইঞ্জিনিয়ার হও নাই, তাদের কোনো সমস্যা নাই, তোমরা ফিজিক্স পড়ছো, জগতের সবচেয়ে ভালো বিষয়টা তোমরা পড়ছো, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বলতে যেটা বলছি যে এই যে বেঁচে থাকাকে আমি হালকা করব না মৃত্যুকে আমি ভারী করবো, নাকি দুটোকেই হালকা করবো নাকি দুটোকেই ভারী করবো? এই যে বিষয়গুলি, কোনো কোনো মৃত্যু, কোনো কোনো বেঁচে থাকা, উনি এই মৃত্যুর কথা বলছেন যে মৃত্যুটা খুবই তুচ্ছ, খুবই সামান্য, একটা মানুষের মরে যাওয়া, তাতে করে জগতে কি হবে? একটা মানুষ ঘুষ নিল, মানে আবু ইব্রাহিম, পরবর্তীকালে তার মনে হলো যে না এটা কেন করলাম, টাকা তো দিতে হবে, কিন্তু এইটা দিতে গিয়ে উনি আমি অনেক আগে পড়ে আমি লিখেছি, আমি একমাত্র সেরাতে পূর্ণিমা ছাড়া বাকি সব উপন্যাসের উপর আমি লেখা লিখেছিলাম। লেখাগুলো কোথায় আছে আসলে আমি আমার নানান লেখা ছিল, একটু পড়ে আসতে ভালো হতো। তো আমি তারপরে কিছু নেড়ে চেড়ে আসছি, সে জায়গা থেকে দেখা যায় যে শহীদুল জহিরের এই যে তুচ্ছতা জীবন, সমস্ত উপন্যাসের মধ্যে এই তুচ্ছ জিনিসগুলা ক্রমে ক্রমে ভারী হয়ে উঠেছে। এটাই হচ্ছে আসলে তার বাস্তবতার সঙ্গে জাদু, মানে যেটা ওনার নামে পরিচালিত যে জাদুর যে দৈরত, আমরা যে এখানে মানে হ্যাঁ দুটোর মধ্যে দুটো ঢুকানো না। যেমন আমি একটা বই লিখেছিলাম জাদু বাস্তববাদ নিয়ে, সেখানে শুরুতে আমি কেন লিখলাম এই কথাটা যে স্বাভাবিক জীবনযাপনটাই হচ্ছে সবচেয়ে জাদুময়। তুমি যে সুস্থ আছো, আমি যে সুস্থ আছি, আমার আঙুলটা যে এখনো ঠিক আছে, আমি হাঁটতে গেলে তোমার একটু পায়ে একটু কাটুক, তোমার দেখো তোমার চলাফেরা কতখানি কঠিন হয়ে যায়, তখন মনে হয় একটা স্বাভাবিক চলাফেরা না জানি কি মানে সৌভাগ্যময়, স্বাভাবিক চলাফেরা একদম। এই যে স্বাভাবিক জীবনের চেয়ে জাদু আর কি আছে? স্বাভাবিক জীবন, কিন্তু স্বাভাবিক জীবন নিয়ে আমরা উপন্যাস লিখতে পারি। উপন্যাস কি কখনো একেবারে মানে প্রতিদিনের এই যে একটা সুখী তথাকথিত সুখী জীবনের কাহিনী হয়? সেটা তো রূপকথা হয়।
সেটা তো জাদু বাস্তবতা হয়। এবং জাদু বাস্তবতার যে ধরনটা আমরা মার্কেজে বলেছিল যে তোমরা জানো যে, আমি জানি না অনেকে পড়া আছে কিনা এবং সিনেমা দেখা আছে কিনা, ইনোসেন্ট এরেন্দ্রিয়া অ্যান্ড হার কি কি দাদিমা কি গ্র্যান্ডমা, হার্টলেস গ্র্যান্ডমা, এরকম আর কি। মানে সরলা এরেন্দ্রিয়া ও তার নিঠুর দাদিমা নামে যে গল্প আছে, এখানে ওই একটা জায়গা আছে যেখানে ইউলিসিস নামে চরিত্রটা, তার মা তাকে প্রশ্ন করে যে মা একটা ওষুধ চায়, পানি গ্লাস চায় ওষুধ খাওয়ার জন্য, তখন গ্লাসটা দিতে গিয়ে দেখে গ্লাসটা রঙিন হয়ে গেছে। তখন মা প্রশ্ন করে যে এটা কবে থেকে হচ্ছে, তখন বললো যে ওই ইয়ার থেকে ফেরার পরে। ও একটা জায়গায় গিয়েছিল, সেখানে এই এরেন্দিরার সাথে তার এরেন্দিরাকে তার দাদি তার বাড়ি পুড়ে যাওয়ার জন্য বেশ্যাবৃত্তি করিয়ে টাকা আদায় করছে। মানে ঘটনা হচ্ছে একটা মেয়ের ভুলের কারণে তার বাড়ি পুড়ে গেছে, এখন ওই মেয়েকে বেশ্যাবৃত্তিতে মানে বেশ্যাবৃত্তি করিয়ে ওই বাড়ি তোলার টাকা তুলবে। এটা কি সম্ভব? মানে এটা কত লাখ টাকা হলে একটা বাড়ি হবে, মানে কতদিন বেশ্যাবৃত্তি করার পরে, হ্যাঁ হয়তো বা সম্ভব। এরকম একটা জায়গা থেকে ওই গ্লাসটা দেওয়ার সময় গ্লাসের সহ গ্লাস এবং তার জলটা রঙিন হয়ে যায়। কারণ কি? সে প্রেমে পড়েছে। এই প্রেমে পড়ার কারণে সে যা কিছু স্পর্শ করছে সেটা কি হচ্ছে? রঙিন হয়ে যাচ্ছে। এই যে এক্সপ্রেশন, এটাই হচ্ছে জাদু বাস্তবতা। যেমন আমি একটা গল্প লিখেছিলাম, সময় থেমে গেছে। মানে একটা মানুষ ওই একটা মানিব্যাগ থেকে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে তখন দেখলো যে তার একটা কয়েন পড়ে গেছে। তো কয়েনটা ওই রাস্তায় গড়া আছে, গড়াতে ওই কয়েনটাকে ধরতে গিয়ে যেখানে সে কয়েনটা তুলতে যাবে সেখানে ভীষণ সুন্দর পা দেখে। তো পা দিয়ে এরকম তাকায়, এরকম করে সে 7 দিন ছিল। হ্যাঁ, এদিকে অনেক কাহিনী ঘটে গেছে জগতে। কারণ তখন হচ্ছে ঈদের সময়, ঢাকা শহরের ওই জায়গাটা একদম ফাঁকা হয়ে যায়, ওই দিকে কেউ যায়ও না। সুতরাং ওই জায়গাটা 7 দিন সেরকম ছিল, পরে মানে একটু না রাখে, এরকম একটা গল্প। এটা আমি একদম ইচ্ছাকৃতভাবে জাদু বাস্তববাদী গল্প লিখবো বলে ওইটা লিখেছিলাম। গল্পটার নাম ছিল বাস্তবতার গণনা। এটা অনেক জায়গায় ছাপা হয়েছে। পরবর্তীকালে এটার নাম লিখেছিলাম কি ছায়া, ভুলে গেছি নাম, অন্য একটা নাম ছিল। এই যে সময়কে থামিয়ে দেওয়া, এই যে পরিস্থিতিকে বদলে দেওয়া, এমন কিছু স্পর্শ, এমন কিছু মানে কি বলবো গন্ধ, মানে আমরা আমার পঞ্চেন্দ্রিয় যা কিছু আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সেন্সরিগুলো, এই যে ইন্দ্রিয়গুলো যেটা আমাদের সংবেদনশীল ইয়ে, তার মধ্যে কোনো একটা অনুভব আমাদেরকে তাৎক্ষণিকভাবে ওটাকে বিশ্বাস করতে হবে কোনো রকমের প্রশ্ন ছাড়া। সেটা হচ্ছে জাদুবাজি। যেখানে আমি এটা সন্দেহ করছি, মানে ওই যে গ্লাসে পানি রঙিন হয়ে যাচ্ছে, ওটা মাও দেখে টের পাচ্ছেন আর ছেলেও সঙ্গে সঙ্গে উত্তরটা দিচ্ছে। এর মধ্যে কোনো মাঝখানের ইয়া নাই যে ব্যাখ্যা করার কিছু নাই যে এটা কবে থেকে হচ্ছে। বলে যে এটা মরুভূমি থেকে ফেরা করে, এটা প্রেমে পড়লেই হয়। কার প্রেমে পড়েছিস? তখন ও বুঝতে পারে যে এটা প্রেমের কারণে তার মনে রং লেগেছে, এই রংটা আসলে এখানে লেগেছে। কিন্তু মার্কেজের ভাষ্য অনুযায়ী ওনার জীবনের যা কিছু সাহিত্যকর্ম, সাহিত্য চর্চা সবই বাস্তববাদী। এখানে কোনো জাদুর ব্যাপার নেই। ল্যাতিন আমেরিকার সংস্কৃতির মধ্যে, ল্যাতিন আমেরিকার মানুষের বিশ্বাসের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলি অন্য এলাকায়, অন্য জায়গায় ঠিক স্বাভাবিক না। এবং ওরা নানান রকম কুসংস্কার, এবং মার্কেজ নিজে মনে করতেন যে ঈশ্বরে বিশ্বাস করি আর না করি, কিছু কুসংস্কারে বিশ্বাস করাটা ভালো। যেমন এই যে 13 মানে একটা সংখ্যা আছে, এশিয়ানদের জন্য 13 হচ্ছে শুভ সংখ্যা। আর ইউরোপে প্রচুর দেশ আছে যে 12 তলার পরে 14 তলা, 13 তলার নাম থাকে না। বা চাইনিজরা মনে করে যে 13টা খুবই শুভ নাম, মানে শুভ সংখ্যা। এইরকম অনেক রকম বিশ্বাস আছে, কুসংস্কার অনেক রকম। এবং আমাদের এই যে বিখ্যাত উপন্যাসিক জেমস জয়েস, ওনার মনে হতো যে উনি 13 তারিখে মারা যাবেন, এবং মারা গেছেন ভয়ে। ওই 13 ফেব্রুয়ারি মৃত্যু হয়। উনি যেটাকে ভয় পেতেন 13 ফেব্রুয়ারি আসলে ওনার একটা হ্যাঁ একটা দুগদুগানি শুরু হতো আর কি, যে আর মনে হয় থাকবো না, এরকম একটা পরিস্থিতি। এরকম মানুষ নানান রকম কুসংস্কার। শহীদ উদ্যানের মধ্যে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে কুসংস্কার, এগুলো যে খুব এসেছে তা কিছু বলা যাবে। ধরা যাক যে সেরাতে পূর্ণিমা তিলতে ওই ব্যক্তির মফিজুদ্দিনের মানে পশ্চাৎদেশে 125 নামে একটা সংখ্যা লেখা ছিল, যাতে করে ইঙ্গিত করে যে সে কত বছর বাঁচবে, 125 বছর বাঁচবে। এইগুলি উনি রাখেন। তারপরে ওই যে ওখানে নৌকার মধ্যে যে ওই যে ও জানে, ওই নৌকার মধ্যে ওই মেয়েটাকে যে তারা মানে ব্যবহার করে, এবং
কতবার জানি তাদের এই এক ধরনের দেখো 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 সাবধান কি হলো সাবধান ওঠার সময় সাবধান পায়ে ইয়ে পড়ছে দেখো বাবা একটু বসে যাও বসে যাও বসে যাও ধীরে ধীরে। তো ওই জায়গায় দেখা যায় যে সংখ্যাহীন একটা ব্যাপার আছে, সংখ্যা জাদু বাস্তবতার মধ্যে এই যে সংখ্যা মানে 100 হাতি আকাশে উড়ে বেড়াচ্ছে, 100 মানে মানে এক্সাজারেশন যেটাকে বলে, মানে কি বলবো মানে প্রচুর অতিরঞ্জন, হ্যাঁ অতিরঞ্জনের ব্যাপারটা, কিন্তু অতিরঞ্জনের ব্যাপারটা দেখা মাত্র ওখানকার সাংস্কৃতিক বাস্তবতা ওটাকে সঙ্গে সঙ্গে প্রশ্নহীনভাবে গ্রহণ করার ব্যাপার আছে। মানে বিশ্বাসটা কি আমরা ধর্মীয় বিশ্বাসের মধ্যেও জানি যে ধর্মীয় বিশ্বাস হচ্ছে প্রশ্নহীন বিশ্বাস, এখানে কোনো তোমার প্রশ্ন করা যাবে না। জাদু বাস্তববাদ মোটামুটি ধর্মীয় বিশ্বাসের মতো, মানে তুমি দেখবে তোমাকে বিশ্বাস করবে, এটার মধ্যে কোনো প্রশ্ন নাই যে এটা ঘটেছে যে এভাবেই ঘটেছে এবং এটার অর্থ হচ্ছে এই জায়গা থেকে জাদু। এবং যেহেতু ল্যাটিন আমেরিকানরা ভীষণ রকম এই যে খ্রিস্টানিটি মানে একেবারে খ্রিস্টান ক্যাথলিক যেটাকে বলে, ওরা তো আবার প্রোটেস্টান্ট না, এই যে মতো ইউরোপের মতো, হ্যাঁ ওরা দেখবে যে ব্রাজিলে যে মূর্তি আছে সমস্ত রিডি জেনারিওতে যে হ্যাঁ কি বলে ওটাকে, হ্যাঁ ওদের আবার হেসু ওদের যিশু খ্রিস্ট করে বলে হেসু খ্রেস্ত হেসু খ্রেস্ত হেসু হেসু খ্রেস্ত এরকম কি একটা নাম আছে ল্যাটিন মানে স্প্যানিশ ভাষায় বলে। তো ধর্মীয় ব্যাপারটা আসলে মার্কেজের বা ল্যাটিন আমেরিকার জাদু বাস্তববাদের পিছনে অন্যতম ভূমিকা পালন করে। শহীদুজ্জলের ঠিক শহীদুজ্জল অনেকটাই আসলে মানে এই সেকুলার জায়গা থেকে যায়, যেটা আসলে তার চর্চার মধ্যে আছে। সৈয়দ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ শামসুল্লাহ এই দুজন মানুষের যে কিছু লেখা, বিশেষ করে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো, সৈয়দ শামসুল্লাহকে সেরাতের দ্বিতীয় দিনের কাহিনী এবং আরও কয়েকটা লেখায়, এই বইগুলোতে যে ধরনের শৈলী এবং যে ধরনের বাক্য যে ধরনের গদ্য ওনারা ব্যবহার করেছেন, তোমরা যদি পড়ে দেখো কাদো নদী কাদো এবং দ্বিতীয় দিনের কাহিনী, কাদো নদী কাদো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ এবং দ্বিতীয় দিনের কাহিনী হচ্ছে সৈয়দ শামসুল্লাহকে, শহীদুল জহির ভীষণভাবে এদেরকে আত্মস্থ করার চেষ্টা করে। একদিকে ল্যাটিন আমেরিকার ওই জাদু বাস্তববাদী কাঠামো বয়ান কৌশল আর বাংলা গদ্যের যে স্ট্রিম অফ কনসাসনেস, এই যে চেতনা প্রবাহমূলক ধারা। আমি যেটা বললাম নব উপন্যাস একটু মনে করিয়ে দিই যে ফরাসিরা নব উপন্যাসে বললো মন পড়া যায় না, আমাদেরকে পরিবেশ পরিস্থিতি মানুষের কথা আচরণ দেওয়াল লিখন পোস্টার স্লোগান মানুষ যা যা কর্মকাণ্ড করে সেই জায়গা থেকে আসলে বাস্তবতাকে পাঠ করতে হবে, কারণ কার মনে কি ঘটছে এটা আরেকজনের বোঝা একেবারেই সম্ভব না এবং এই জায়গাটাই হচ্ছে একটা অলিক ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে তুমি শিল্প করবে তার মধ্যে একেবারে বাস্তবতা ওইভাবে থাকতে হবে, শিল্পের তো একটা শর্ত না। শিল্প কি মানে ফটোগ্রাফি, মানে তাও ফটোগ্রাফি নিজেও তো এমনভাবে ছবিটা তোলে যে ওই ছবিটা তুমি তুললে ওটা মানে একজন ফটোগ্রাফার যেভাবে ছবি তোলে যেই মানে কি বলবো হ্যাঁ যেই অ্যাঙ্গেলের যে কি ব্যবহার আছে ফটোগ্রাফির, কিন্তু অনেক অনেক কিছু শেখার আছে। ওই যে আমাদের সোহান শরীফ বা ওই যে আমাদের শিবরুল শোভন ওরা এই ব্যাপারে চর্চা করছে শুরু থেকে, তো অনেক বিষয় আছে। যে কোনো কিছু আমি যদি ওটাকে একটা শৈল্পিক মাত্রা দিতে চাই সেটা কিন্তু আর বাস্তবতা লগ্ন থাকে না, মানে তথাকথিত একদম হার্ড কোর ন্যাচারালিস্টিক মানে একেবারে প্রকৃতবাদী বাস্তবতা থাকে না, সেটা কিছু বদল নেয়। যে কারণে আমি হোসেন মজুমদার বলেছেন যে রুশ উপন্যাস সবই তো জাদু বাস্তববাদী, ওনার উপন্যাসও জাদু বাস্তববাদী, মানে হচ্ছে কি সাহিত্যটাই তাহলে জাদু বাস্তববাদী তা তো না। সাহিত্য তো অনেক রকম মানে চিহ্নায়নের মধ্যে দিয়ে গেছে, যে কোনো কোনো সময় এই পুরো রুশ উপন্যাস যেটাকে ভার্জিনাল বলেছেন যে রুশ উপন্যাস না পড়া আর অন্য কিছু পড়া হচ্ছে মানে রুশ উপন্যাস না পড়ে অন্য কিছু পড়া হচ্ছে সমান বিষয়। রুশ উপন্যাস পুশকিন, গোগল, ইভান তুর্গেনেভ, ফিওদর দস্তয়েভস্কি, লেভ তলস্তয়, আন্তন চেখভ, ম্যাক্সিম গোর্কি, মিখাইল বুলগাকভ এবং পরবর্তী উনি রুশ ভাষায় লেখেন না, তবুও কিছু ওনার লেখা আছে, ভ্লাদিমির নবকভ, যদি উনি ইংরেজি ভাষারই আসলে লেখক হয়ে গেছেন। এই যে এতগুলি নাম বললাম কয়টা প্রায় আপনার 10টা,
এই যে আমাদের আরো অসংখ্য অসাধারণ রুশ লেখক আছেন, এরা মোটামুটি সবাই সামাজিক বাস্তবতাকেই আসলে রূপ দিয়েছেন তাদের লেখায়। এই দস্তয়েভস্কিকে ভীষণ রকম মনস্তাত্ত্বিক লেখক, সাইকোলজিক্যাল, দস্তয়েভস্কি বলছেন যে না, আমি একেবারেই বাস্তববাদী লেখক। এই যে বাস্তববাদী লেখক, অমিয় হোসেনের ভাষায় যদি এটা হয় জাদু, তাহলে কোন অর্থে জাদু? এর জাদু হচ্ছে সেটা এমনভাবে সেই কাহিনীটা লেখা হলো, এমনভাবেই কাহিনীটা বর্ণনা করা হলো যেটা আর স্বাভাবিক কোনো মানুষ ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। ওই জায়গা থেকে যা কিছু এক অর্থে একটু অস্বাভাবিক, সেটাই তো আমাদের কাছে প্রায় জাদুর কাছে আছে। এই একটা কথা অনেক জায়গায় বলছি, জয় গোস্বামীকে বলা হচ্ছিল যে আপনি যেরকম একটা অসাধারণ কবিতা লিখলেন, কি করে পারলেন? তো জয় গোস্বামীর তো ছিল যে তুমি ছোটবেলায় কমিক্স পড়েছিলে, ওখানে ম্যানড্রেক নামে একজন জাদুকর ছিল। তো ম্যানড্রেককে বলা হতো কোনো জাদু দেখানোর পরে বা জাদুময় কোনো ঘটনা পরে যে কি করে পারলে, তখন ম্যানড্রেকের উত্তর ছিল জাদুকররা কখনো পারবে না। জাদুকররা জাদুর কথা বলে দিল, তো জাদুটাই থাকবে না। আমি কিভাবে 3 বছর করে এই তাসের জাদুটা শিখলাম, বললে তো তোমার মজাটা থাকবে না। এই যে লেখকদের যে আড়াল করার বিষয়টা, শহীদুল জয়ী নিজে আমার ধারণা যে খুবই আড়ালে থাকা একজন মানুষ ছিলেন। কোনো ওই যে কালকে একজন আমাদের ভাই উনি বললেন যে উনি কোনোদিন, এবং আমি নিজেও কোনোদিন শহীদুল জয়ীকে কোনো সাহিত্য সভা, কোনো এরকম আলোচনা সভা, পুরস্কার বিতরণী, কোনো কমিটি, এগুলোতে কোনোদিন কেউ দেখেনি। এবং উনি যে মারা গেলেন সেটাও খুবই মানে একা, মানে বেঁচে থাকাটাও তো ছিল একা, মরে যাওয়াটাও একটা খুবই নিঃসঙ্গ ধরনের জীবনযাপন করতেন। এবং এই নিঃসঙ্গতাকে তিনি সৌভাগ্য মনে করতেন। যেখানে তার একটা সাক্ষাৎকারে হেডিংই আছে যে যে নিঃসঙ্গ হতে পারে না সে হচ্ছে দুর্ভাগা, একটা সাক্ষাৎকার মানে শিরোনামই এরকম আছে। তো শহীদুল জয়ী এসব জায়গা থেকে দেখলে আমার মনে হয় যে শহীদুল জয়ী বাস্তবতাকে ব্যক্তি হিসাবে কত সূক্ষ্মভাবে দেখা যায় সেই চেষ্টাটা করেছেন। এই তুচ্ছ সূক্ষ্ম দেখাকে উনি যে মানে বুননে বয়ানে লিখেছেন, সেটা আমাদের কাছে একটু একটু তোমাদের ভাষায়, আমাদের কাছে ইংরেজি চলে আসে যে এক্সোটিক, মানে একটু একটু মানে একটু ভিন্ন, একটু মানে খাপছাড়া, হ্যাঁ একটু একটু আলাদা, একটু এই জায়গাটা শহীদুল জয়ীর মানে প্রবণতার মধ্যে ছিল। এই প্রবণতার জায়গা থেকে এখন আমার মাঝে মাঝে একটা ইয়ে যে শহীদুল জয়ী যদি মার্কেস না পড়তেন তাহলে আসলে কি হতো। কিন্তু আমরা দেখি তার যে এই যে প্রথম বই পারাপার, এই পারাপার যদি উনি মার্কেস পড়ার আগে এই বই গল্পগুলো লিখে থাকেন, তাহলে কিন্তু ওনার যে ভঙ্গিটা ওটা থেকে খুব বেশি উনি বেরোন নাই। যেমন এখানে আমি বলবো যে মানে তোমরা যদি এটা পড়ো, এখন বইগুলো সবই পাওয়া যায়, এই যে ভালোবাসা গল্পটা বা গৃহরোধের প্রার্থনা নিয়ে পারাপার, তোরাব শেখ এবং এই যে মাটি এবং মানুষের রং, এই গল্পগুলো পড়লে মনে হয় যে, এবং এই গল্পটা পড়ে একদম শহীদুল জয়ীর মুখের দিকে দেখি বা ডোল নদীর হাওয়া, তার প্রথম বই এবং শেষ বই, তার স্টাইলের ভেতরগত জায়গায় খুব বেশি বদল কিন্তু ঘটে নাই। শহীদুল জয়ীর যে একজন শহীদুল জহিরিও, শহীদুল জয়ী কত বড় লেখক, তৃতীয় শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর না প্রথম, এটা বিবেচনা না। শহীদুল জয়ী তার নিজের একটা রচনা শৈলী তৈরি করেছে, একটা সিগনেচার তার লেখার মধ্যে থাকে, এটা জাদু বাস্তববাদী, এটা হচ্ছে শহীদুল জহিরিও মানে সাক্ষ্য, শহীদুল জহিরিও স্মারক, শহীদুল জহিরিও ঢং, শহীদুল জহিরিও রচনা শৈলী, আমরা এরকম বলতে পারি। সুতরাং একজন লেখক যদি তার নিজের একটা শৈলী তৈরি করতে পারে, সেটাই একজন লেখকের জন্য অনেক বড় ব্যাপার। এবং আদতে সেটা হচ্ছে মানে নো হাইফেন হাউ, মানে আমি জানবো যে আমাকে কিভাবে করতে হবে, কি করতে হবে। এটা মোটামুটি আমাদের সমাজে রাষ্ট্রে যা যা ঘটনা ঘটে, এটা কম বেশি আমরা সবাই যারা একটু সচেতন তারা জানি। কিন্তু লেখার সময় আমি আসলে কি বেছে নিচ্ছি, কারণ সব তো লেখার বিষয় না। যেখানে বোমা হামলা হচ্ছে, ওখানে একটা নৌকা ডুবি হচ্ছে, দুটো ছেলে ওই বিরুলিয়ায় গিয়ে, অথবা ওই যে কি নদী এখানে কালীগঙ্গা, যে ভরসা বংশী নদী, ওখানে গিয়ে 4 জন মারা গেল কয়েকদিন আগে, তাই না? জানো কি তোমরা? 4 জন, হ্যাঁ, ছেলে মারা গেছে। শহীদুল জয়ী হলো অথবা এই যে 4 জনের মৃত্যু নিয়ে একটা উপন্যাস লিখতে পারবে। এই যে 4 জন ছেলে মারা গেল এবং রহস্যময় মারা গেল, কোনো ব্যাখ্যা নেই। তারা ওখানে সাঁতার পারত, পরিবারের কাছে খবর নিয়ে জানা গেল এই 4 জনে সাঁতার শুধু পারত না, একজন সাঁতারে ইয়েও হয়েছিল, মানে পুরস্কারও পেয়েছিল ছোটবেলায়। সে কিভাবে মারা গেল?
দেখা যায় যে এই একটা মানে কোনো কিছু সমাধান হচ্ছে না, একটা প্রশ্নকে রেখে ওই হ্যাঁ হ্যাঁ গল্পের বৃত্তটা, ঘটনা এবং কাহিনী, চরিত্রটা তৈরি করছে। সেটাকে কিন্তু বাস্তবতাকে রেখে এক ধরনের রহস্য, এক ধরনের আড়াল এবং এক ধরনের মানে ওই যে উপন্যাসের যেটা প্রধান গুণ, কি হয় তারপরে কি হয়, এই জায়গাটাকে চালিয়ে, হ্যাঁ এই জায়গাটাকে নির্মাণ করে। সেই জায়গা থেকে শহীদুল জহির আমার মনে হয় প্রত্যেকটা উপন্যাসে এক ধরনের সফলতা অর্জন করেছেন। কিন্তু আমি শুরুতে যেটা বলেছি যে তার মূলত উপন্যাস হিসেবে লেখা সম্পূর্ণ লেখা আসলে দুটো, একটা হচ্ছে জীবনাত্মিক বাস্তবতা, একটা হচ্ছে সেরাতে পূর্ণ ছিল। আর মুখের দিকে দেখি এবং মুখের দিকে দেখিটা আসলে আমার ধারণা উনি মানে সম্পাদনা করার ইয়ে করতে পারেননি, তার আগে হয়তো মানে আমার কাছে মনে হয় যে ওটা অনেক বেশি ইয়ে আছে, হেজিবেজি মানে জঙ্গলে টাইপের ব্যাপার আছে। মানে একটা লেখক যখন পাণ্ডুলিপি তৈরি করেন, গুন্ঠের গাছের মতো হচ্ছে এটা জঙ্গলে দশায় থাকে, মানে প্রচুর আগাছা, প্রচুর বাড়তি, প্রচুর মানে জিনিস থাকে যেটা ছেটে বাদ দেওয়া যায়। তো শহীদুল জহির অনেক কিছু ছেটে বাদ দিতে পারতেন মনে হয় এই মুখের দিকে দেখে থেকে। মুখের দিকে দেখে একটা বিষয় হচ্ছে খ্রিস্টান যে মানে সম্প্রদায় আছে তাদের বিষয়টা ওখানে আসে। এটা বাংলা উপন্যাসে খুব বেশি, বাংলা উপন্যাসের ধারায় আমরা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, পরবর্তী তিন বন্দ্যোপাধ্যায় যে বাস্তবতা মানে রিয়ালিজমের জায়গাটা আনেন, বঙ্কিম যেমন রোমান্টিক, রবীন্দ্রনাথ হচ্ছে আদর্শবাদী, শরৎচন্দ্র এক ধরনের রোমান্টিক আদর্শিক, হ্যাঁ রোমান্টিক আদর্শিক মানে কিন্তু বাস্তবতার জায়গা থেকে বিভূতিভূষণ, তারাশঙ্কর এবং মানিক এরা এটাকে আসলে প্রকৃতভাবে ধারণ করছেন। পরবর্তীকালে তো এই এই মানে মানে এই ধরনটা, এই ঢংটা মানে 50 ওনারা তো 30, 40, 50, 60 এবং বাংলা দেশ যখন হলো 60-এর দশক। তো 60-এর দশকের ব্যাপার হচ্ছে যে 60-এর দশকে সারা পৃথিবীতে আধুনিক মানে মডার্নিজম মানে আধুনিকবাদ এটা প্রবল হয়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে আধুনিকবাদেরই একটা ফল, মানে আধুনিকবাদ যে পৃথিবীকে আর চালাতে পারছে না। আধুনিকবাদের অন্যতম জিনিস হচ্ছে যুক্তি এবং ধরা যাক যে শ্রেষ্ঠত্বের জায়গাগুলোকে বাঁধিয়ে দেওয়ার বিষয়। সেই জায়গা থেকে ইউরোপ সারা পৃথিবীকে নিজেদেরকে সভ্য ভেবে অন্যদেরকে সভ্যতা শেখানোর যে দায়িত্ব নিয়েছিল, এখন যে দায়িত্ব মোটামুটি অর্ধভাবে পালন করছে আমাদের আমেরিকা, হ্যাঁ মানে সভ্যতা শেখানোর নামে, যারা নিজেরাই এখন পর্যন্ত সভ্য হয়নি তারা সভ্যতা শেখাচ্ছে। ব্রিটিশরা তাও, ফরাসিরা তাও, তারপরে তোমরা কিভাবে বলবো আমরা যে ঔপনিবেশিক শাসন ছেড়ে আসার পরেও আফ্রিকায় ফরাসিদের এখনো যে দখলদারিত্ব রয়ে গেছে, তেল, বিভিন্ন রকমের খনিজ সম্পদের উপরে যে ফরাসি লুটপাট, এবং ওই যে আমরা জানি যে শান্তিরক্ষা পাঠায় না, শান্তিরক্ষার কাজ কি জানো, ওরা যাতে ঠিক মতো ওই তেল আর ওইগুলো নিতে পারে ওইটা ব্যবস্থা করে দেওয়া। এটা আমি শুনেছি আর কি, আমি তো দেখি নাই, এটা কোথাও লেখে না কেউ, যারা ঘুরে আসছে তারাও লেখেন। আমাদের কাজ হচ্ছে মানে ওইটা দেওয়া যাতে করে তুমি মানে আমি গার্ড দেবো, তুমি ওটা তুলে নিয়ে চলে নিয়ে যাও, এটা হচ্ছে কাজ। আর ওই জন্য জাতিসংঘ থেকে ওরা টাকা দিচ্ছে, আমেরিকা, ফ্রান্স, বা আবার ফ্রান্স ওদের তুলনায় আমেরিকা ওর থেকে অস্ত্র বানায়, বা সুইডেন ওখান থেকে, এইরকম আর কি। মানে সবই যে জগতের যত খেলা, শহীদুল জহির এই জগতের এই খেলার মধ্যে তুচ্ছ খেলাগুলোকে ধরতে চেয়েছিল, তুচ্ছ খেলাগুলো। এই তুচ্ছ খেলাগুলোকে তিনি তার যে ভঙ্গি সেই জায়গা থেকে আসলে আমাদের কাছে এক ধরনের ফুল পাঠের শিকার হয়েছে, এটা আমি বলবো। এটা আগে কখনো বলি নাই। শহীদুল জহির আমাদের যে কারণে একজন সলিমুল্লাহ খানও বলে ফেলেন যে তার শৈলী, শহীদুল জহিরের বাংলা গদ্য খুব শক্তিশালী না, শহীদুল জহিরের অসংখ্য দুর্বলতা আছে, যারা সাহিত্য করে তারা জানে। হাসান আজিজ তাকে নিয়ে লিখেছিলেন সোনায় মুড়া কি একটা প্রবন্ধ লিখেছেন, কিন্তু আড়ালে বলতেন যে কেতা আর কত করবে গো, কেতা আর কত করবে। ওই যে ইন্দুর বিলাই খেলাতে উনি একটা ইয়া দিয়েছেন, ছক দিয়েছেন, একটা বিড়াল বিড়াল বসে ইন্দুর, গল্পটা মনে আছে? ওই যে মহল্লার মধ্যে, হ্যাঁ খুব দুর্দান্ত গল্প আমার কাছে, কিন্তু আমি খুবই এটা মানে উপভোগ করেছি। কিন্তু হাসান আজিজ বলছেন যেহেতু ওনারা পৃথিবীর নানান গল্প চর্চা করেছেন, নিজে একজন গল্পকার, তাদের পাঠে আসলে শহীদুল জহির এগুলোকে অনেকটা চালাকি, অনেকটা ওই যে হ্যাঁ মানে দেখনদারি প্রবণতা বলে মনে হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আসলে শহীদুল জহির বাংলা যে ধারা, গল্প উপন্যাসের ধারা, যেটা হাসান আজিজরাও মোটামুটি পশ্চিমবঙ্গের যে গদ্যশৈলী
পশ্চিমবঙ্গের যে বাংলা মূল যে ধারাটা সেটারই অনুসরণ আসলে শহীদুল জয়ী সেখানে আসলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ কিভাবে উপন্যাস লিখবে, বাংলাদেশের মানুষের উপন্যাস লেখার মধ্যে কি কি জিনিস আসলে আমরা গণ্য করতে পারি, কোন কোন বিষয় বেছে নিতে পারি, শহীদুল জয়ী মনে হয় এই জায়গাটা আমাদেরকে নতুন করে দেখিয়ে গেছেন যে শুধু ইতিহাস বা বড় বড় বিষয় নিয়ে না। এবার ইলিয়াস তার দুটো উপন্যাসই লিখেছেন হচ্ছে, একটা লিখেছেন হচ্ছে 69 গণঅভ্যুত্থান নিয়ে চিলেকোঠার সাথে, আর একটা লিখেছেন তেভাগ আন্দোলন এবং পাকিস্তান আন্দোলন নিয়ে, যেটার খোয়াব ভঙ্গ হলো তোমার পাকিস্তান সৃষ্টি হওয়ার পর খোয়াবনামা, এবং দুটো উপন্যাস একদম পরপর। শহীদুল জয়ী কিন্তু বড় রাজনৈতিক ঘর, তিনি আমাদের মানসিকতার পরিবর্তন, তার পিছনে রাজনীতি, আমাদের মানসিকতার পরিবর্তন, তার পিছনে সমাজে মানুষের অবস্থান, মানে শ্রেণীগত অবস্থান, এই জায়গাগুলোকে দাগাতে চেয়েছেন, ব্যক্তি অবস্থানটাকে দাগাতে চেয়েছেন, ওটা আপনা আপনি সমাজ এবং ইতিহাসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গেছে। তো এই ভুল পাঠের শিকার শহীদুল জয়ীকে আমরা যদি নিজেরা আবার পড়ি নতুন করে, তখন আমরা তার নিজে আসলে একটা ভিন্ন ধরনের রচনাশৈলীর অধিকারী। তার যা কিছু আমি বলবো যে সেটা মার্কেজিও না, মার্কেসকে অনুসরণ করেছেন কোনো কোনো কথায়, কিন্তু সেটা শহীদুল জয়ীও হয়ে উঠেছে। তিনি মার্কেসকে অনুসরণ করেছেন, যেমন মাইকেল মধুসূদন দত্ত উনি হোমারকে অনুসরণ করেছেন, কিন্তু সেটা তো হোমারীয় না, এটা মাইকেল মধুসূদন নিয়ে, মানে মেঘনাদ বধ কাব্যটা হচ্ছে মাইকেল মধুসূদন, সেটা মিল্টনীয় না। যদি ওই যে শুরুতেই আমরা বলেছি যে ওই যে মাইকেল মধুসূদনের গায়ে ছাপ পাখি, বাংলার মিল্টন, মানে মানে কেউ বলে যে মধুসূদন ওই সময় ছিলেন পৃথিবীর সেরা প্রতিভার একজন, এতগুলি ভাষা জানতেন, এত তার জানাশোনার জগৎ, অসাধারণ প্রতিভাবান, অসাধারণ অহংকারী, তার তো অহংকারে মানে শেষ সীমা ছিল না। এইরকম ধারা থেকে যখন আমরা বিচারগুলো করি, শহীদুল জয়ীর এসেও আমরা এই পশ্চিমা কাঠামোতে যদি আমরা শহীদুল জয়ীকে ইয়ে করি, পাঠ করি, বা ওই যে তাহলে কি তলস্তায়ের তুলনায় শহীদুল জয়ীর কতটুকু, দস্তয়েভস্কির তুলনায় শহীদুল জয়ী, এই যে বিচারগুলি, এই বিচারগুলি আসলে মানে শহীদুল জয়ীর সাথে যায় না। মার্কেস আর শহীদুল জয়ীকে আমরা পাশাপাশি পাঠ করি, মানে এটা পড়তে পারলে আমার মনে হয় না যে আমরা খুব মানে ইয়ে হবো, যেটাকে বলে প্রতারিত বা মনক্ষুণ্ণ। আমার মনে হয় যে দুটোকেই আমরা উপভোগ করবো, এবং শহীদুল জয়ীকে আমরা কম উপভোগ করবো না। তো শহীদুল জয়ীর সঠিক বা ভুল পাঠ যাই আমরা করি না কেন, আমাদের চর্চার মধ্যে যদি থাকে, তাহলে যে চিন্তাভাবনা, যে ধরনের সাংস্কৃতিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা থেকে শহীদুল জয়ী এসছেন, আমরা সেই জায়গা থেকে আবার আমাদের সময় কীভাবে বিচার করতে পারি সেই জায়গাটা আমরা তৈরি করতে পারবো। এবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে, বা যেহেতু কুন্তসারের অন্যতম জিনিস হচ্ছে প্রশ্ন, তো আমি আমার কথা এখানে শেষ করলাম। সবাই একটা পাঠ্য আলোচনা